ওল্ড সিল্ক রুট বা রেশম পথ। সিকিমের এই জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনটা কিভাবে প্ল্যান করবেন 4 নাইট 5 ডেজের জন্য, সেই তথ্যই রইল আজকের এই পুরো ভিডিওতে। একদম গ্যাংটক থেকে শুরু করে ছাঙ্গু লেক, বাবা মন্দির হয়ে জুলুক, আরিতার, নাথাং ভ্যালি সম্পূর্ণটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 4 রাত 5 দিনের সিকিমের পুরাতন সিল্ক রুট ভ্রমণের সম্পূর্ণ তথ্য থাকছে। এই সিল্ক রুট প্ল্যান আপনারা দুভাবে করতে পারেন। একটা, গ্যাংটক থেকে শুরু করে আরিতারে শেষ, অর্থাৎ আমরা হাই অল্টিটিউড থেকে লো অল্টিটিউডে নেমে আসব। আরেকটা হচ্ছে আরিতার থেকে আপনারা লাস্টে গ্যাংটক যেতে পারেন। আমরা প্রথমটা করেছিলাম, অর্থাৎ গ্যাংটক দিয়ে শুরু হয়েছিল আমাদের এই ভ্রমণ। প্রথমেই আপনাকে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে এনজেপিগামী যে কোনো ট্রেন ধরে নিতে হবে। এক্ষেত্রে আমরা সাজেস্ট করব রাতের দিকের কোনো ট্রেন ধরার, যেগুলো খুব সকালবেলা আপনাকে এনজেপি পৌঁছে দেবে। আমাদের এবারের ভ্রমণ আমরা করেছিলাম তিস্তা তোরসা এক্সপ্রেসে, যেটা এনজেপি পৌঁছেছিল রাত 2:30 নাগাদ। তারপর সেই রাতটুকু প্ল্যাটফর্মে কাটিয়ে ভোরের আলো ফোটা মাত্র গাড়ি করে আমরা রওনা দিয়েছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। যারা প্রথমবারের জন্য সিকিম যাবেন তাদের কাছে যদি গ্যাংটক না দেখে আমরা সরাসরি সিল্ক রুটে চলে যাই, সেক্ষেত্রে ব্যাপারটা একটু কেমন যেন হয়ে যায়। আমাদের ক্ষেত্রেও ঠিক সেরকমই ছিল, প্রথমবারের জন্য সিকিম যাওয়া। তাই জন্য ভ্রমণটা শুরু করেছিলাম একদম সিকিমের প্রাণকেন্দ্র গ্যাংটক দিয়েই। আমরা প্রথমেই এনজেপি থেকে পৌঁছে গেলাম গ্যাংটকে আমাদের হোমস্টেতে। সেখানে থেকে সন্ধেবেলা আমরা গ্যাংটকের এমজিমার্গ ঘুরে দেখলাম। বৃষ্টির ওয়েদারে হালকা হালকা এরকম শীতের আমেজে এই এমজিমার্গ ঘুরে দেখতে কিন্তু একদম ভুলবেন না। আর পারলে সেখান থেকে ছোটোখাটো কেনাকাটা তো চলতেই থাকবে। এই গেল প্রথম দিনে আমাদের প্ল্যান। সেদিন এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে পরের দিন ভোরবেলা আমরা রওনা দিলাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। রাস্তার চারপাশটা এরকম সবুজে মোড়া পাহাড় থেকে কিছুক্ষণ পরেই চলে আসলো বরফ। মার্চ মাসে যেহেতু আমরা গিয়েছিলাম, মার্চ মাসেই সেখানে বেশ ভালো রকমই বরফ আমরা পেয়েছি। আপনারাও যদি ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ সিল্ক রুটের এই প্ল্যান করেন, তাহলে আশা করছি বেশ ভালো রকম বরফ এখানে পাবেন। আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, ছাঙ্গু লেকে যেতে গেলে আপনাদের এখানে পারমিট করাতে হবে। আপনারা যদি কোনো ট্যুর এজেন্সির সঙ্গে আসেন তাহলে এই পারমিটের ব্যবস্থা তারাই করে দেবেন। আর একা গেলে সেক্ষেত্রে আপনার যে গাড়ির ড্রাইভার তাকে বলবেন, তিনি এই পারমিটের ব্যবস্থা করে দেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড মাস্ট। সিকিমে কিন্তু আধার কার্ড অতটাও চলে না। আর যদি কোনো বাচ্চা হয়, তার ভোটার কার্ড না থাকে, সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট এবং তার প্যারেন্টসদের ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটারি। আস্তে আস্তে সবুজে মোড়া পাহাড় থেকে সাদা বরফে মোড়া পাহাড়ের রাস্তার মধ্যে আমরা চলে এলাম। এভাবেই পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় দিনের প্রথম গন্তব্য ছাঙ্গু লেক। যদি এই ছাঙ্গু লেকটা সুন্দরভাবে ঘুরে দেখতে চান, তাহলে একটা বেলা কিন্তু এখানে প্রায় লেগেই যায়। ছাঙ্গু লেকের চারপাশটা সুন্দরভাবে ঘুরে দেখা, তার ভেতর দিয়ে হালকা ট্রেকিং করে একদম বরফের মাঝে যাওয়া। আর যদি প্রথমবার বরফ দেখার অনুভূতি হয়, সেক্ষেত্রে তো কোনো কথাই হবে না। আর ছাঙ্গু লেকে রয়েছে রোপওয়ের ব্যবস্থা। সেই রোপওয়ে করে আপনারা পৌঁছে যেতে পারেন পাহাড়ের একদম চূড়ায়। আর সেখানে কিছুক্ষণের জন্য রোপওয়ে থেকে আপনাদেরকে নামতে দেওয়া হবে। নেমে যে সুন্দর নৈসর্গিক দৃশ্যটা আপনারা দেখবেন, হলপ করে বলতে পারি এই দৃশ্য কোনোদিন ভুলবেন না।
তাই চেষ্টা করবেন ছাঙ্গুতে আসলে এই রোপওয়ে রাইড কিন্তু একবার অন্তত করার। রোপওয়েতে আপনাদেরকে টিকিট কেটে উঠতে হবে। এক্ষেত্রে টিকিট প্রাইস হলো এক জনের জন্য 360 টাকা। এটা আপ অ্যান্ড ডাউন দুটো মিলে, মানে রোপওয়ে করে আপনি পাহাড়ের ওপরে যাবেন, সেখানে কিছুক্ষণ সময় কাটাবেন, তারপরে অন্য আরেকটা রোপওয়ে সেখানে আসবে, সেটা ধরে আপনারা আবার নিচে চলে আসবেন। আর পাহাড়ের ওপরে ওখানে রয়েছে একটা ক্যাফে, আলপাইন ক্যাফেটেরিয়া। এই ঠান্ডায় যেখানে বাইরে আমাদের স্নোফল হচ্ছিল, সেখানে ওই ক্যাফেতে বসে গরম গরম কফি কিন্তু একদমই মিস করার মতো ছিল না। রোপওয়েতে থাকার সময়ই বাইরে স্নোফল আরম্ভ হয়ে গেছিল। তারপরে যখন হোটেলে ফিরছিলাম, রাস্তার অবস্থা খানিকটা এরকম, চারিদিকে পুরো কুয়াশায় ঢাকা। তার মধ্যেও এইভাবে গাড়িটা নিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টেতে। তারপর গিয়ে খাওয়া দাওয়া করে খানিকটা রেস্ট নেওয়া, কারণ পরের দিন ছিল বেশ অনেকটা জার্নি। ডে 3, যেদিন আমাদের গন্তব্য ছিল বাবা মন্দির হয়ে জুলুক আরিতার অর্থাৎ সিল্ক রুট। আপনারা চাইলে যেদিন ছাঙ্গু ঘুরবেন সেদিনও আপনারা বাবা মন্দির ঘুরে দেখতে পারেন। বাবা মন্দির দুটো রয়েছে, একটা রয়েছে ওল্ড বাবা মন্দির আর একটা নিউ বাবা মন্দির। নিউ বাবা মন্দির যেটা, সেটা ছাঙ্গুর খুব কাছেই অবস্থিত এবং তার অল্টিটিউডটা কিছুটা কম। আর ওল্ড বাবা মন্দির যেটা, সেটা বেশ অনেকটা দূরে। আমরা যেহেতু ওল্ড বাবা মন্দিরে গেছিলাম, সেই জন্য আমরা যেদিন ছাঙ্গু গেছিলাম সেদিন আর যাইনি। পরের দিন আমরা যেদিন সিল্ক রুট গেলাম, সেদিন আমরা বাবা মন্দির দিয়েই সেদিনকার ভ্রমণটা স্টার্ট করেছিলাম। ছাঙ্গু লেককে পাশে ফেলে আমাদের গাড়ি রওনা দিল সোজা বাবা মন্দিরের উদ্দেশ্যে। বাবা মন্দির বাবা হরবচন সিং এর নামে তৈরি করা হয়েছে। যে ওল্ড বাবা মন্দিরটা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আর্মির মেন বাংকার, যেখানে বাবা হরবচন সিং এর জন্য একটি ঘর ছিল, যেরকম আর্মি অফিসারদের জন্য বাংকার থাকে ঠিক সেরকম। আর নিউ বাবা মন্দির যেটা নিচে ছিল, সেখানে নতুন করে তার স্মৃতির উদ্দেশ্যে একটি মন্দির মতো নির্মাণ করা হয়েছে। এই বাবা মন্দির এবং গ্যাংটকের আরও সমস্ত জায়গার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। সিল্ক রুটেরও পুরো ভিডিও আমার চ্যানেলে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে। সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব, সেখানে গিয়ে আপনারা কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখতে পারেন আর একই সঙ্গে খুঁটিনাটি তথ্য জেনে নিতে পারেন। বাবা মন্দির ঘুরে এবার আমাদের সেই চিরকাঙ্ক্ষিত রাস্তায় শুরু হলো পথ চলা, রেশম পথ ধরে। যে রেশম পথ একসময় বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার হতো। পথেই পড়ল কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, আর তার চারপাশটা ছিল এরকম সাদা বরফে মোড়া। কি দারুণ দেখতে লাগছিল, তাই না? চারপাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে একটা ছোট্ট লেক। আর এই লেকটার আকৃতি অনেকটা হাতির শাবকের মতো দেখতে বলে একে বলা হয় এলিফ্যান্ট লেক।
কুপো প্লেক দেখে নিয়ে আবার আমাদের রওনা হওয়া শুরু। আবার আমরা সেই সিল্ক রুটের পথ ধরেই চললাম। পথে পড়ল নাথাং ভ্যালি। এই নাথাং ভ্যালি আমরা আর গাড়ি থেকে নামিনি। রাস্তায় যেতে যেতেই যেটুকু গাড়ি থেকে দেখা যাচ্ছিল সেটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন এই আঁকা বাঁকা পথ কি সুন্দর দেখতে লাগছিল, তাই না? ওয়েদার কিন্তু আমাদের একদমই সাথ দিচ্ছিল না। সেই আগের দিনের মতো আজও কিন্তু কুয়াশায় মোড়া। তাই এই থামভি ভিউ পয়েন্টে এসে যেখান থেকে জুলুকের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেই আঁকা বাঁকা ভিউটা আমরা খানিকটা এরকম ঝাপসা পেয়েছিলাম। ওয়েদার ভালো থাকলে এই ভিউটা কিন্তু দারুণ পাওয়া যেত। এই ওয়েদারের মধ্যে দিয়েই আমাদের গাড়ি চলল লিংথামে আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আমরা প্রথম দুদিন গ্যাংটকে স্টে করেছিলাম আর পরে দুদিন ছিলাম লিংথামে। এই লিংথাম থেকেই আমরা ইস্ট সিকিমের বাকি অংশগুলো ঘুরে দেখেছিলাম। লিংথাম পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তাই সেখানে পৌঁছেই প্রথমে যে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আমরা, তারপর এই হোমস্টেতে একটু ঘুরে বেড়ানো। চারিদিকে পাহাড়, তার মাঝখানে একটা হোমস্টে, আর আকাশে সবে সূর্যটা অস্ত যাচ্ছে, তার রঙিন আভা কি দারুণ যে লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। তারপর সেখানে একটু বনফায়ারের আয়োজন করা হয়েছিল। সেই বনফায়ারের সাথে সেদিনের সন্ধ্যাটা কিন্তু দারুণ কেটেছিল। পরের দিন ভোরবেলা একদম ভিডিও শুরু করছি আমাদের প্রথম গন্তব্য আরিতাল লেক থেকে। সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে আমরা চলে গিয়েছিলাম আরিতাল লেক দেখতে। ইস্ট সিকিমে যে জায়গাগুলো আমরা ঘুরে দেখব তার বেশিরভাগ জায়গায় আমরা আজকে কভার করেছিলাম। তারই প্রথম গন্তব্য ছিল হলো এই আরিতাল লামপোকরি লেক। তার পাশে ছিল ঘন পাইনের এরকম জঙ্গল, আর সাইডে একটা লেক। এই আরিতাল লেকের পাশেও কিন্তু কিছু হোমস্টে রয়েছে, সেখানেও চাইলে আপনারা স্টে করতে পারেন। আরিতাল লেকটি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। ইনফ্যাক্ট বলতে গেলে সিকিমের সমস্ত জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেটি খুব সাজানো গোছানো রয়েছে। আবার আঁকাবাঁকা পথ ধরে আমাদের পথ চলা শুরু হলো আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য। আজকে কিন্তু বেশ অনেকগুলো জায়গা আমরা ঘুরে দেখেছিলাম। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে মানকিন ভিউ পয়েন্ট। এখানে আসার পরে আমাদেরকে বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তবে উঠতে হবে একদম ওপরে। প্রায় 15-20 মিনিট ধরে সিঁড়ি দিয়ে চড়ার পর ওপরে পৌঁছলাম। তারপর সেখান থেকে আরিতাল লেকের এরকম একটা সুন্দর ভিউ আর চারপাশে ইস্ট সিকিমেরও একটা দারুণ ভিউ পেলাম। আর তার সঙ্গে এখানে রয়েছে একটি মন্দির। এই মন্দিরটি মূলত বৌদ্ধ এবং হিন্দু এই দুই ধর্মের মানুষের যে ধর্মীয় দিক, সেই ধর্মীয় বিচারের মিশেল ঘটিয়ে তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটা এরকম মন্দির আমরা দেখলাম। এরপর এখান থেকে নিচে নেমে এসে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। আমাদের পরের গন্তব্য ছিল রেনকের সিদ্ধিবিনায়ক টেম্পল। ইস্ট সিকিম যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই জায়গাটা একদমই মিস করবেন না। এই সিদ্ধিবিনায়ক টেম্পলে ঢোকার মুখে একদম বাদিকে রয়েছে সমুদ্র মন্থনের যে কাহিনী, তার ওপর বেস করে একটা দারুণ স্ট্যাচু এবং সেটা অনেক বড়। আর ডান দিকেই রয়েছে একটা সেলফি পয়েন্ট। যেহেতু আমরা মার্চ মাসে গিয়েছিলাম, আপনারা অনেকেই জানেন এই সময় পুরো পাহাড় রডোডেনড্রনে ঢেকে থাকে। সেই রডোডেনড্রনেরই কিছু গাছ এখানেও লাগানো রয়েছে। গণেশজির প্রিয় লাল রঙের রডোডেনড্রন। আর সামনে এত সুন্দর এত বড় একটা টেম্পল। ভেতরে কিন্তু বিভিন্ন আকারের
বিভিন্ন ধরনের গণেশের মূর্তি সারা দেওয়ালে তৈরি করা রয়েছে, ছোট বড় নানান মাপের। আর সামনে সিদ্ধিবিনায়কজির বড় একটি মূর্তি রয়েছে। এখানকারও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আপনারা অবশ্যই চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। সিদ্ধিবিনায়ক টেম্পল দেখে নিয়ে আমরা রওনা হলাম কিছু মার্কেটিং করার জন্য রংলি বাজারে। ইস্ট সিকিমে এসে আপনারা যদি কিছু মার্কেটিং করতে চান তাহলে এই রংলি বাজার কিন্তু একটা আদর্শ স্থান। তারপর আবার হোমস্টেতে ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে এই অফবিট একটা ডেস্টিনেশন যে লিংথাম, সেই লিংথামকে আমরা এবার একটু নতুনভাবে খুঁজে নিতে বেরোলাম। পাশেই একটা কেবল ব্রিজ ছিল, সেই কেবল ব্রিজ পার করে আসার পর নিচে এরকম একটা পাহাড়ি নদী আর একটা ছোট্ট ঝর্ণার সন্ধান আমরা পেয়েছিলাম। সেদিনের বিকেলটা আমরা সেখানেই কাটাই। সত্যি বলতে সেটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আপনারা যদি লিংথামে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা থেকে ঘুরে আসবেন। আমরা গ্যাংটকে যে হোটেলে ছিলাম এবং লিংথামে যে হোমস্টেতে ছিলাম, দু জায়গারই নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখানে থাকতে পারেন, কিন্তু এটা কিন্তু কোনো প্রমোশন না, আমরা খালি আপনাদেরকে কিছু তথ্য দিলাম। পরের দিন আমাদের এনজিপি থেকে আবার বাড়ি ফেরার পালা। সকালবেলা উঠে চারপাশটা একটু ঘুরে দেখে নিয়ে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। আর আসার সময় আবার গেছিলাম সেই রংলি মার্কেটে। সেখান থেকে আরও টুকটাক কিছু শপিং করে নিয়ে তারপর সোজা এনজিপি। আমাদের ফেরার ট্রেন ছিল বিকেলবেলায়, তাই তাড়াতাড়ি আমাদের এনজিপি পৌঁছাতে হয়েছিল। আপনাদের ট্রেন যদি রাতে থাকে তাহলে আরও কিছু স্থান ঘুরে তারপরে আপনারা এনজিপি আসতে পারেন। এবার আসি কিছু কমন কোশ্চেনে। ফার্স্ট কোশ্চেন, কখন যাওয়া সবথেকে বেটার হবে? সারা বছরই সিকিম বা পাহাড় ঘুরতে যাওয়ার একটা দারুণ অপশান। এক এক সময়ে এর রূপ কিন্তু এক এক রকম থাকে। তবে আমি সাজেস্ট করব আপনারা যদি বরফ পেতে চান তাহলে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ যান। সেক্ষেত্রে খুব সুন্দর ওয়েদারও পাবেন, তার সাথে বরফও পাবেন। আর একদম ক্লিয়ার ওয়েদারের জন্য অক্টোবর নভেম্বর মাস কিন্তু বেটার হবে, কিন্তু সেক্ষেত্রে আপনারা তখন হয়তো বরফটা পাবেন না। আর এবার হচ্ছে খরচ। আমাদের এক একজনের এই ট্রিপে খরচ হয়েছিল 8,500 টাকা মতো, থাকা খাওয়া রোপওয়ে ভাড়া পারমিট সমস্ত কিছু দিয়ে। আর এর সঙ্গে আপনারা নিজেরা যেটুকু কেনাকাটা করবেন সেটা আপনাদের নিজেদের খরচ। তবে আপনারা যদি ট্যুর অপারেটর ছাড়া নিজেরা প্ল্যান করে যান সেক্ষেত্রে খরচ কিন্তু আপনাদের কিছুটা কমবে বলে আমার বিশ্বাস। সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের দিন আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।